নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়। আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হাড় হিম করা সন্ত্রাস। বাংলার রাজনীতি নিয়ে যারা কালচার করেন, যারা বাংলার ইতিহাসটাকে, সাম্প্রতিক ইতিহাসটাকে যারা মনে রেখেছেন, তারা এই বাক্যটাকে খুব স্মরণ করে থাকেন। 2007-এর 14ই মার্চ নন্দীগ্রামে গুলি চালনার পর রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী এই বক্তব্যটা প্রকাশ করেছিলেন তৎকালীন সরকারের সমালোচনায়। তারপর গঙ্গাপদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, তারপর আরও কিছু হয়েছে, এবং এ পশ্চিমবঙ্গ তার উজ্জ্বল বর্ণময় সংঘাতময় ইতিহাসের আবহ, যে আবহে কখনো সেই 67 সালে রাজ্যপাল ধরমবীর বনাম অজয় মুখোপাধ্যায়, অথবা 69-এ রাজ্যপাল শান্তিস্বরূপ ধাওয়ান বনাম অজয় মুখোপাধ্যায়, অথবা 83-তে রাজ্যপাল এপি শর্মা। আমরা অনেকগুলো ঘটনা দেখেছি। রাজ্যপালের সঙ্গে সংঘাত, টিভি রাজেশ্বর 1989-এ রাজ্যপালের সঙ্গে জ্যোতি বসুর সংঘাত। এসবের আবহের পরেও বা তারপরে যখন এই 2007-এর এই হাড় হিম করা সন্ত্রাসের কথা শুনেছিলাম, তখন যেন মনে হয়েছিল এই সিপিআইএম, এই তৃণমূল, এই কংগ্রেস, এই বিজেপি, রাজ্য রাজনীতির প্রাঙ্গণে আমরা তো অনেক দাদা দেখেছি, দাদা দিদি দেখেছি। তার বাইরেও কোনো এক বর্দা কোথাও একটা থাকতে পারেন, বোধহয় তার একটা ইঙ্গিত দেখেছিলাম। কিন্তু সম্প্রতি গত 2019-এর 30শে জুলাই পশ্চিমবঙ্গের 28তম রাজ্যপাল হিসেবে জগদীপ ধনখড় যবে থেকে এই রাজ্যপাল হিসেবে শপথ নিলেন, তারপর রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত যে আকারে গিয়ে পৌঁছেছে, যে রূপে গিয়ে পৌঁছেছে, যে চরম একটা ছবি নিয়েছে, তা বোধহয় আমাদের এ রাজ্যের সংঘাতময় পরিস্থিতির ক্ষেত্রেও তার তুলনা মেলা খুব কঠিন। কেন হচ্ছে সংঘাত কি এড়ানো যেতে পারত? সংঘাত বারবার এ পথেই যেতে হচ্ছে কেন? নিত্য নৈমিত্তিক হয়ে যাচ্ছে কেন? এসব নিয়েই আমাদের আজকের আলোচনা শুরুতেই বলে রাখি, আমরা রাজ্যপাল জগদীপ ধনখড়, তিনি মাননীয় রাজ্যপাল, তার ব্যস্ত সময়ের মধ্যে থেকেও আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন। তিনি নিজে উপস্থিত হবেন, আমরা তার সঙ্গে সরাসরি কথা বলবো। তবে তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে যে বিশিষ্ট অতিথি রয়েছেন তাদের সঙ্গে আলাপ করে নিই। রয়েছেন বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, রয়েছেন আরেক বিজেপি নেতা সায়ন্তন বসু, রয়েছেন অধ্যাপক জাদ মাহমুদ, রয়েছেন তৃণমূল কংগ্রেসের নির্বেদ রায় এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিয় চন্দ্র। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমে আপনাকে জিজ্ঞাসা করি, নির্বেদবাবু, কেন রাজ্যপাল নিয়ে আপনাদের ক্রমাগত এই আক্রমণ, রাজভবনকে ক্রমাগত আক্রমণ, কেন বারংবার জগদীপ ধনখড় তিনি আপনাদের নিশানায় পড়ছেন? জগদীপ ধনখড় ঠিক নিশানায় নয়। আসলে রাজ্যপাল সম্পর্কে একটা ধারণা, যে ধারণাটা ব্রিটিশ সরকার বলেছিল তার অ্যাক্টে, যে ইট ইজ ফর দ্য গভর্নমেন্ট, অফ দ্য গভর্নমেন্ট, বাই দ্য গভর্নমেন্ট বলেছিল, কিন্তু সেটা ছিল বৃহত্তর ইংরেজ সরকারের সম্পর্কে বলা। পরবর্তীকালে যখন এটা সিস্টেম তৈরি হলো, তখন বোম্মাই বা অন্যান্যরা বলেছিলেন যে এটাকে একটা নিয়ম করে দেওয়া হোক, রাজ্যপালটা ইলেকশনের মধ্যে দিয়ে আসুক। তখন সংবিধানের অন্যান্য যারা বিশেষজ্ঞ তারা বললেন যে না, রাজ্যপালকে এটা করলে গণ্ডগোলটা হবে চিফ মিনিস্টারের সঙ্গে রাজ্যপালের। চিফ মিনিস্টার তিনি একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট শক্তি, এবং তার উপরে রাজ্যপালকে চাপিয়ে দিলে তখন হবে যে প্রধানকে দায়িত্বে নেবেন এবং সেই অনুযায়ী কথাবার্তা আসবে। ফলে এটা অত্যন্ত গ্রহণযোগ্য বলে মনে হলো সংবিধানের যারা বিশেষজ্ঞ। ফলে ড্রাফট কমিটির এই প্রপোজালটা ক্যান্সেলড হলো। এরপর রাজ্যপাল এলেন, রাজ্যপাল এসে তিনি বসলেন। রাজ্যপাল সম্পর্কে এখনও কিন্তু কনস্টিটিউশন ভেরি ক্লিয়ারভাবে কিছু বললেন না যে রাজ্যপাল চলে যাওয়া উচিত। সিপিএম বলছেন বিভিন্ন জায়গায়, অন্যান্য দলও বলছেন রাজ্যপালের থাকার কোনো দরকার নেই, ওটা শুধুমাত্র একটা সুন্দর একটা ঘর এবং বাড়ি, সেই বাড়িটাকে আশ্রয় করে রাজ্যপাল আছেন। এই সত্যটাকে তো আমরা স্বীকার করে নিয়েছি। এক্স্যাক্টলি। এরপর
অনেকে বলছেন যে ওই সুন্দর বাড়িটা ওইখানে একটা ভালো মিউজিয়াম করা যায়, ওখানে রাজ্যপাল কেন থাকবে, ইত্যাদি ইত্যাদি। এখন আপনাদের 2007-এ মনে হয়নি কিন্তু না, রাজ্যপাল 2007 গোপালকৃষ্ণ কেন? গান্ধী নিয়ে Exactly, যখন exactly, CPIM কেন এইসব এটাই campaign গুলো বলছি। করছিল, তখন না, কিন্তু আপনারা এটাই বলছিলেন, বলছি ছি, ছি, রাজভবনে কেন এরকম ভাবে কেন সমালোচনা করা কেন যায় না। মনে হয়নি? তার কারণ হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, যে রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর ক্ষেত্রে কেন এটা মনে হয়নি, এখন কেন মনে হচ্ছে। তার কারণ হচ্ছে, গোপালকৃষ্ণ গান্ধী তিনি রাজ্যপাল হওয়ার দীর্ঘ সময় পরে নন্দীগ্রাম ঘটনা ঘটছে এবং তারপর গুলি চলছে, তারপরে রাজ্যপাল রিয়্যাক্ট করেছিলেন। প্রথম দিন থেকে রিয়্যাক্ট করেননি যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে। ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে হি স্টার্টেড রিয়্যাক্টিং। যাদবপুর ইউনিভার্সিটিতে পৌঁছে গেলেন, তারপর থেকে যে ঘটনা ঘটেছে আপনি একটু আগে বলছিলেন, পর 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 রোজ ঘটে যাচ্ছে। রাজ্যপাল এখানে কেন এসেছেন এটা পরিষ্কার, যে বিজেপির মানুষ ছিলেন, 3 বছর এখানে ইলেকশনে তিনি জিতে বোধহয় কিছু একটা ছিলেন বা হবেন ভেবেছিলেন। এরপরে তিনি এসে রাজ্যপাল হলেন এবং হয়ে তারপরে যে প্রগাঢ় বিজেপি হয়ে গেলেন, যার ফলে রাজ্যপাল সম্পর্কে মানুষের সাধারণ ধারণা যে উনি বিজেপির একজন ভালো পদাধিকারী হলে তথাগত খারাপ বাবু, হতো না। আপনি কি একমত হচ্ছে নির্বেদ বাবুর এই যুক্তি সমূহের কাছে? প্লিজ এবার মাইকটা নেবেন প্লিজ। যদিও আমি এখন সক্রিয়ভাবে বিজেপিতে আছি, কিন্তু আমাকে বলা হয়েছে যে আমি এখানে প্রাক্তন রাজ্যপাল হিসেবে আছি, বিজেপির দায়িত্ব বহন করবে সায়ন্তন। অতএব আমি প্রাক্তন রাজ্যপাল হিসেবেই বলবো যে যুক্তিটা নির্বেদ দিলেন, সেই যুক্তিটা সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সময়ও দেয়া হয়েছিল, সংবিধান প্রণয়ন সভাতেও দেয়া হয়েছিল। সে সময় এই নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল এবং বিতর্কের ফলে একটা সংবিধান প্রণয়ন সভা একটা সিদ্ধান্তে এসেছিলেন যে একটা রাজ্যপাল থাকবে, দেয়ার শ্যাল বি এ গভর্নর অফ এ স্টেট। এখন রাজ্যপাল যদি থাকে এবং তাকে সরকারি টাকা দিয়ে যদি এত বড় সুন্দর বাড়িতে রাখা হয় যেরকম নির্বেদ বললেন, তাহলে তার একটা কারণও থাকবে। তাকে তো সে তো জামাই নয় সরকারের, সে একটা পদাধিকারী, এবং যদিও সে নিযুক্ত পদাধিকারী, নির্বাচিত নয়, তাহলেও সেই নিযুক্ত পদাধিকারী হিসেবে রাজ্যপালের কিছু দায়িত্ব থাকবে। সেই দায়িত্বটা রাজ্যপালকে পালন করতে হবে। এখন যে জিনিসটা তুমি জিজ্ঞেস করেছিলে এবং নির্বেদ সেটাকে যুক্তি দিলেন যে যখন গোপালকৃষ্ণ গান্ধী ছিলেন তখন তাতে আপনাদের আপত্তি হয়নি, এখন বর্তমানে জগদীপ ধনখড় আছে তাদের আপত্তি হচ্ছে কেন? এর উত্তরে একটু খঞ্জ যুক্তি দিলেন যে গোপালকৃষ্ণ গান্ধী একটু দেরি করে কাজ আরম্ভ করেছিলেন আর ইনি তাড়াতাড়ি কাজ আরম্ভ করেছিলেন। এটা কি কোনো যুক্তি হতে পারে? কোন রাজ্যপাল কবে থেকে কি ব্যাপারে নিজের অধিকার প্রয়োগ করতে আরম্ভ করেছেন, সেটা আগে করেছেন না পরে করেছেন, সেটা কি কোনো যুক্তি হতে পারে? তা নয়, এগুলো রাজনৈতিক যুক্তি। রাজনৈতিকভাবে ওদের রাজ্যপালের কাজ পছন্দ হচ্ছে না, সেই জন্য ওরা রাজ্যপালের বিরোধিতা করছেন, রাজ্যপালকে কড়া কড়া কথা শোনাচ্ছেন, রাজ্যপালও চুপচাপ বসে থাকছেন না। কিন্তু রাজ্যপাল কখনো শালীনতার সীমারেখা লঙ্ঘন করেননি। না, কিন্তু তথাগত বাবু, আপনি যেটা যদি ওরা প্রাক্তন করেছে। রাজ্যপাল হিসেবে এটাও বলুন প্লিজ। রাজ্যপাল যিনি কনস্টিটিউশনাল হেড অফ দ্য গভর্নমেন্ট, তার সঙ্গে যে গভর্নমেন্টকে উনি হেড করছেন সেই গভর্নমেন্টের ক্রমাগত এই সংঘাত, এটা কতদূর শোভনও, কতদূর জনমানসেও এর কীরকম প্রতিক্রিয়া হওয়া সম্ভব? এটা কি খুব ভালো কিছু হচ্ছে? শোভন তো নয়, কিন্তু কেন হচ্ছে সেটা বুঝতে হবে। তালি তো এক হাতে বাজে না। অতএব রাজ্যপালকে যদি সময় সময় অশালীন ভাষায় আক্রমণ করা হয় এবং তাকে বলা হয় যে তিনি একটা দলের প্রতিনিধি হিসেবে কাজ করছেন, একটা দলের কার্যকর্তা হিসেবে কাজ করছেন, রাজ্যপালকে অন্তত সেটার উত্তরে না তো বলতে হবে, এবং না বলে তার উত্তরে কিছু যুক্তি তো দিতে হবে। সেটাই রাজ্যপাল এখন পর্যন্ত করেছেন। কিন্তু রাজ্যপাল রাজ্যের মতন, রাজ্য সরকারের মতন নিজে কখনো শালীনতার সীমারেখা অতিক্রম করেননি। এটা শোভন নয়, আমি খুব ভালো জানি, এটা হওয়া উচিত ছিল না, বেশিরভাগ ক্ষেত্রে হয় না।
কিন্তু এখানে হয়েছে, এবং মনে রাখতে হবে যে এক হাতে তালি তালি বাজে না এক হাতে। আমি সুপ্রিয় আপনার কাছে আসি, তালি বাজে না, তার কারণ হচ্ছে অশোভনতা, অশালীনতা তৃণমূল কংগ্রেসের দিক থেকে তীব্রভাবে আসছে, তথাগতবাবু অন্তত সেভাবেই বললেন, যে কারণে এইভাবে সংঘাতের আবহটা ক্রমাগত জিয়ে থাকছে। না দেখুন, প্রথম কথা হচ্ছে সভার সবচেয়ে কনিষ্ঠতম সদস্য হিসাবে এবং রাজ্যের বাংলার তরুণদের একজন হিসাবে কি দেখছি আমরা, রাজ্যপাল পদটা তো নির্বাচিত নয়, রাজ্যপাল পদটা মনোনীত এবং নিযুক্ত, যে কথা তথাগতবাবু বলেছেন একদমই তাই। যে রাজ্যপাল একদম জামাই নন, যে তাকে জামাই আদর করে বছরের পর বছর বা দিনের পর দিন ধরে সরকার পালন করবে, পোষণ করবে, অথচ তার কোনো কাজ থাকবে না। সংবিধান কি বলছে রাজ্যপালের কাজ সম্পর্কে? রাজ্যপাল তো সেই সম্মানীয় ব্যক্তিদের মধ্যে একজন যিনি শপথ নেন যে টু প্রিজার্ভ, প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দ্য কনস্টিটিউশন। কিন্তু না সংবিধানে, না নির্দিষ্ট কোনো দলের তার গঠনতন্ত্রে কোথাও কি লেখা রয়েছে যে একটা দলে যোগদান করতে গেলে বাংলার রাজভবনে একবার করে গিয়ে ঘুরে আসতে হবে? কিন্তু আমরা যারা তরুণরা কলেজে, কখনো বিশ্ববিদ্যালয়ে রাজনীতির সঙ্গে সামান্যতম হলেও যুক্ত, আমরা কি দেখছি, একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে যারা যোগদান করছেন, তারা যোগদান করার পরেই আগেকার দিনে নবাবদের কাছে নজরানা নিয়ে যেতে হতো, উপঢৌকন নিয়ে যেতে হতো নবাবী আমলে। আমরা দেখছি কখনো নজরানা হাতে, কখনো উপঢৌকন হাতে, কিংবা একটা ফুলের তোড়া হাতে রাজভবন তারা একবার করে ঘুরে আসছেন। সন্দেহটা এখান থেকেই দানা বাঁধে। আমরা শামশের সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 1979, রামেশ্বর প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2006, এই সমস্ত মামলায় কিন্তু সংবিধান থেকে বা সংবিধানের কণ্ঠ হিসাবে সুপ্রিম কোর্ট বারবার করে বলে আসছে যে রাজ্যপালের কখনো কাজই নয় not to promote the political interest of any political party। কিন্তু রাজ্যপাল কিভাবে, আপনার মধ্যে কোনো এক দল বললেন, আপনি যেটা বললেন না সেটা আমি বলে দিচ্ছি, আপনি বিজেপি বলতে চাইলেন, রাজ্যপাল কিভাবে কোন মুখে বলেন যে রাজ্যপাল বিজেপির পলিটিক্যাল কার্যকলাপকে কোথাও একটা প্রশ্রয় দিচ্ছেন? আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলতেই চাইছি না। নির্দিষ্ট দল কোনটা সেটা সুনির্দিষ্ট আকারে এবং সুস্পষ্ট আকারে বাংলার মানুষ জানে। সবচেয়ে বড় কোর্ট হচ্ছে মানুষের কোর্ট। সে মানুষের কোর্টে তো পরিষ্কার, আপনি বাজারে হাটে, যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটে, আমি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত, যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটে কান পাতুন না। এখানে তথাগত বাবু রয়েছেন বর্ষিয়ান ব্যক্তিত্ব, নির্বেদ বাবু রয়েছেন আমাদের দলের বর্ষিয়ান নেতা। কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটে কান পাতলে ছাত্ররা বলা বলি করছে, এ আবার কে, এ কি পদ্মপাল নাকি? আমি এই শব্দে যাচ্ছি না, কিন্তু আমি খালি একটা দিয়ে শেষ করব, যে এই সন্দেহটা দানা বাঁধা কখনোই সাংবিধানিক পদে থেকে প্রতিযোগিতার বাতাবরণ সৃষ্টি করা কোনো যুক্তরাষ্ট্র কাঠামোর পরিপন্থী। সায়ন্তন, না, আপনাদের যে আলোচনা, প্রথম কথা হচ্ছে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট বা পলিটিক্যাল ম্যান কিনা। আমি তৃণমূল কংগ্রেসের উদাহরণ টানবো। আমি আমার দল অনেক দিন করি, তথাগত দাও আমার দলের সভাপতি ছিলেন, তিনিও আমার দলে অনেক দিন করেন। আর আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন জোট ছিল। 1998 সাল থেকে 2008, 10 বছর বিজেপি তৃণমূল একসঙ্গে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছে, 2001কে বাদ দিয়ে। বীরেন যে শাহকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে আনা হয়েছিল, প্রধানমন্ত্রী কে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী। মন্ত্রিসভার সদস্য কে ছিলেন? শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরেন যে শাহ কে ছিলেন? বিজেপির সর্বভারতীয় কোষাধ্যক্ষ। ট্রেজারার ছিলেন অল ইন্ডিয়া। কোনো আইএস অফিসার, আইপিএস অফিসারকে আনা হয়নি, বীরেন যে শাহকে আনা হয়েছিল, বিজেপির ট্রেজারার। তখন মনে পড়েনি পলিটিক্যাল পার্সন? কার দাবিতে আনা হয়েছিল, কারা আনতে বলেছিলেন, তা নিয়ে জ্যোতিবাবু কি উক্তি করেছিলেন? সেগুলো আপনি অঞ্জন দাস সিনিয়র সাংবাদিক আছেন, আমার থেকে বেশি জানেন, বেশি ভালো জানেন। তার জন্য জগদীপ ধনকর পলিটিক্যাল পার্সন, বিজেপির লোক, তার জন্য অ্যাপয়েন্টমেন্ট। বীরেন যে সব বিজেপির লোক বলো তাহলে অ্যাপয়েন্টমেন্ট না, যেটা সুপ্রিয় বলতে চাইছি, যেমন না, আমি শেষ করিনি, আমি এক মিনিট শেষ করিনি। বলবেন তথাগত একটা বিষয় বলেছেন, শালীনতার সভা ছিড়ানো। এই যে পদ্মপাল শব্দ টব্দ, এগুলোই মানে শালীনতার সভা। দ্বিতীয়, আমি একটা বলে নি, আগে আমার কথাগুলো বলি, তারপর আপনার কথা বলবো, আমার কোনো অসুবিধা নেই। না, আমি এই যে রোল, যে রাজ্যপালের ভূমিকা কি, আচ্ছা, ঠিক আছে, জামাই তো নয়। তথাগতদা রাজ্যপাল ছিলেন, আমার থেকে বেশি জানেন, ভুল হলে সংশোধন করবেন। আর্টিকেল 167 স্পষ্টভাবে বলছে, মহামহিম যখন কোনো কিছু ইনফরমেশন সরকারের থেকে চাইবে, সরকার দিতে বাধ্য। তথাগতদাও রাজ্যপাল হিসেবে ত্রিপুরা এবং মেঘালয় সরকারের কাছে বিভিন্ন রকমের ইনফরমেশন চেয়েছেন, হয় তারা দিয়েছেন, নত সেই রাজ্যের ডিজিপিকে ডেকেছেন, চিফ সেক্রেটারিকে ডেকেছেন, হোম সেক্রেটারিকে ডেকেছেন, তারা গিয়ে রাজ্যপাল তথাগত রায়কে দিয়েছেন, না দিলে অন্য কেউ দিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল কাউকে ডাকলে তারা জানো না। আর যদি রাজ্যপাল কোনো জেলা সফরে যান, ডিএম এসপি রাজ্যপালকে দেখেছে মানে ভূত দেখেছে, গণছুটি নিয়ে নেয়।
তাহলে এটা কি শালীনতা, কি ব্যবস্থা তার না জন্য? আমি বুঝতে পারছি আপনার বক্তব্য, যেটা উনি বলছিলাম, যেটা বলছিলাম 9ই ডিসেম্বর 2020 নাড্ডার কনভয় হামলার পর দিল্লিতে যান রাজ্যপাল এবং সেখানে গিয়ে অমিত শাহর বাড়ি যান। ঠিক আছে, হোম মিনিস্টার অমিত শাহ তার বাড়ি যেতে পারেন, কিন্তু তারপর বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের বাড়ি যান রাজ্যপাল। তখনই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয় বিএল সন্তোষের বাড়ি যাচ্ছেন কেন রাজ্যপাল, একজন বিএল সন্তোষ কি মাফিয়া নাকি? তথাগত রায় কলকাতায় আসলে আপনার বাড়িতেও যেতে পারতেন, আমার বাড়িতেও যেতে পারতেন। রাজ্যপাল হয়েছেন বলে কি আপনার আমার বাড়ি বা কারুর বাড়ি যেতে পারবেন না? নির্বেদ রায়ের বাড়ি যেতে পারতো না তথাগত রায়? জাননি আমরা তো গেছেন কিনা আমি জানি না। এত বছর তো আমরা একজন আরেকজনকে চিনি, আপনিও চেনেন, আমিও চিনি, তথাগতরাও চেনেন, নির্বেদদাও চেনেন, 20-25 বছর, 15 বছর, 10 বছর। তাতে যদি ত্রিপুরার রাজ্যপাল এসে আপনার বাড়ি, আমার বাড়ি বা নির্বেদ রায়ের বাড়ি যেত, কি মহাভারত অশুদ্ধ হতো। যাদ আমি আপনাকে যাই, রাজ্যপালের সঙ্গে সংঘাতের ইতিহাসটা আমরা এই রাজ্যে অন্তত বারংবার দেখেছি, শুধু আমাদের কাছে নতুন কিছু নয়, কিন্তু তবু আমাদের সেহেনও ঐতিহাসিক পটভূমিকাতেও আমাদের কাছে এটা নতুনতর ঠেকছে যেন। এটা তো নতুন ঠেকছে তার কারণের মাত্রাটা, এবং এ তো প্রায় দৈনন্দিন একটা ব্যাপার হয়েছে যে সরকারের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক। এখন দেখুন, রাজ্যপাল থাকা একটা তো কথাই ছিল 1980-র দশকে যে দ্য গভর্নর ইজ দি এজেন্ট অফ দ্য সেন্টার, এবং বিরোধী দল, এমনকি তখন বিজেপিও, বাকি বিরোধী দলরা বলতো যে রাজ্যপালকে ব্যবহার করা হয় বিরোধী রাজনৈতিক শক্তিকে রাজ্যের ক্ষমতা থেকে চ্যুত করা। আপনি অনেকগুলো নিদর্শন দিয়েছেন। 1990-এর দশকের পর থেকে আমরা এগুলো একটু কমতে দেখলাম, এসআর বোম্মাই কেসের পরে। এবং এটার একটাই কারণ হচ্ছে এসআর বোম্মাই কেসে যখন কোর্ট বলে দিল যে আর্টিকেল 356 যদি করা হয় সেটা কোর্ট রিভিউ করতে পারে, তার ফলে এটা কমে গেল। কিন্তু এর সঙ্গে রাজনৈতিকভাবে আরেকটা ব্যাপারও হয়েছিল। এই সময়টাতে কেন্দ্রে কোনো শক্তিশালী একক সরকার ছিল না। আমরা যে রাজ্যপালের, আপনি যে উদাহরণগুলো দিয়ে শুরু করলেন, এবং আজকের দিনের যে, সেখানে দেখুন দুটো সময়তেই কেন্দ্রে কোনো সময় কংগ্রেস, এখন বিজেপি। এবং দেখুন রাজ্যপাল নিয়ে যে প্রশ্নটা উঠছে, এটা তো শুধু পশ্চিমবঙ্গে নয়, রাজ্যপাল নিয়ে প্রশ্ন উঠেছে কর্ণাটকায়, মহারাষ্ট্রে এবং বিভিন্ন রাজ্যে, আমরা গোয়াতে দেখেছি। ফলে এই যে রাজ্যপাল হঠাৎ করে সক্রিয় রাজনীতিতে ভূমিকা নিচ্ছেন, দেখুন কনস্টিটিউশনে রাজ্যপালের ক্ষমতা, রাজ্যপাল কি করবেন সেগুলো নিয়ে কিছু ধারা আছে, সেগুলো সুস্পষ্ট নয়। পরবর্তী দিনে যেমন ও বলল, কোর্ট অনেক কিছু রায় দিয়েছে, কিন্তু একটা ধারণা ছিল যে যারা রাজ্যপাল হবেন, একটা হাই কনস্টিটিউশনাল অফিস, এই অফিসটা নেওয়ার পর তিনি সক্রিয় রাজনীতি থেকে সাধারণত বিদায় নিয়ে নিতেন। এখন তথাগত দা এখানে আছেন, উনি রাজ্যপাল ছিলেন এবং উনি এখন সক্রিয়ভাবে বিজেপি করছেন। তার ফলে কোনো একটা জায়গায় যখন ধরুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রাজ্যসভার সদস্য পদ হয়ে যান কোনো রাজনৈতিক দলের সমর্থনে, বা রাজ্যপাল যখন সক্রিয় রাজনীতি করে অবসর নেওয়ার পর, বা রাজ্যপাল অবসর নেওয়ার পর আবার সক্রিয় রাজনীতিতে ফেরেন, এই হাই কনস্টিটিউশনাল অফিসে যেখানে হচ্ছে রাজ্যপাল সবার, সমস্ত বিরোধী দল আক্রান্ত হলে সবার আগে রাজভবনে ছুটে যায়, বলে যে সরকার আমাদের দেখছে না। কিন্তু রাজ্যপালেরও একটা দায়িত্ব আছে, বা এই হাই কনস্টিটিউশনাল অফিসের দায়িত্ব আছে। এখানে আমি তথাগত আপনাকে আমার একটা প্রশ্ন, বিজেপি রাজ্যপাল আবার বিজেপি, কোথাও মনে হয় এই কনস্টিটিউশনাল অথরিটি এটাকে কোথাও একটু, এটা কি নতুন দেখলে নাকি তুমি? এটা কি নতুন কিছু? অর্জুন সিং আগে রাজ্যপাল ছিলেন, পাঞ্জাবের রাজ্যপাল, তারপরে না শেষ করতে দাও, উত্তর প্রশ্ন করলে উত্তরটা পরে দিতে হবে। রাজ্যপাল একটু সময় দিয়েছেন, কি ব্রেক আছে? ও রাজ্যপাল এসেছেন, ঠিক আছে, আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি উপস্থিত হয়েছেন। রাজ্যপাল yes please your excellency রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। आपको हार्दिक स्वागत हमारे ये शो में आने के लिए। हम लोग ये चर्चा में थे जैसे ममता बनर्जी गवर्नमेंट के साथ आपका जैसे एक हर रोज़ जैसे बनता जा रहा है, वो एक आलोचना, एक माहौल जो बनता जा रहा है वो ठीक नहीं है। आप
कुछ बोल रहे हैं ममता बनर्जी के खिलाफ या सरकार के खिलाफ, ममता बनर्जी के नेतृत्व में या तो सरकार या तो तृणमूल कांग्रेस आपके खिलाफ बोल रहे हैं, ये शोभन नहीं होता है, शोभा नहीं पाता है। आप ममता बंदोपाध्याय का आरोप है आप बीजेपी के एजेंट के तौर पे काम कर रहे हैं। सर आप बोलिएगा कि कुछ? देखिए, मुझे तो आश्चर्य है कि क्या हम निष्पक्ष हो ही नहीं सकते क्या हमारे इतने हालात हैं कि मीडिया सही तरीके से जांच पड़ताल नहीं कर सकता? मेरे लिए बहुत चिंता और चिंतन का विषय है कि मीडिया में इतना भय का वातावरण हो। आप राज्यपाल के किसी कार्यकलाप को तो बताइए जो भारत के संविधान की मर्यादा के बाहर है। राज्यपाल ने जितने मुद्दे उठाए हैं, लिखित में उठाए हैं, सार्वजनिक तौर पर उठाए हैं, और जो मुद्दे मैंने उठाए हैं वो संकेत देते हैं कि राज्य में भय का वातावरण है। क्या कोई इस बात को नकार सकता है? आप कहीं पर भी रायशुमारी कर लीजिए, लोगों के मन में भय है, चाहे वो किसी भी स्तर के लोग हों। इमरजेंसी जैसे हालात को मैंने महसूस किया है। यदि अगर मैं राज्य प्रशासन को कहता हूं और पुलिस को कहता हूं कि आप सरकारी कर्मचारी रहते हुए राजनीतिक कार्य में कैसे लिप्त हो सकते हो, आपका यह दायित्व नहीं है, आप ऐसा कर कर प्रजातांत्रिक व्यवस्था पर कुठाराघात करते हो, क्या कोई नकार सकता है प्रांत के अंदर कि सरकारी कर्मचारी राजनीतिक कार्य कर रहे हैं? मैं लगातार कहता रहा हूं, उनको कहता रहा हूं, याचना करता रहा हूं, ऐसा मेहरबानी कर कर मत कीजिए। लेकिन सर ऐसा करना दुराचरण है। लेकिन सर मुख्यमंत्री से शुरू कर, मुख्यमंत्री से में ऐसे हालात नहीं देख रहे। मुख्यमंत्री से शुरू करके जैसे ये कि सारे सरकार पुलिस के स्टेट लोग है। और तृणमूल कांग्रेस के लोग भी करते हैं, बोलते हैं कि आप जो आरोप लगा रहे हैं वो बेबुनियाद है, इसका कोई बुनियाद नहीं है। आप खामखा ऐसे बोलकर ये सरकार का जो मैं आपसे एक बात कहता हूं। हाँ जी, समझ गया मैं आपकी बात है, क्योंकि यहां मीडिया मेरे से प्रश्न पूछता है। क्यों पूछता है? क्योंकि मीडिया उनसे प्रश्न पूछने की हालात में नहीं है, यही मैं कह सकता हूं, ज्यादा नहीं कहूंगा। मुझे उस दिन का बहुत डर लगता है जिस दिन मीडिया डर जाएगा। और मुझे कहने में संकोच नहीं है कि मैं ये नहीं कह सकता कि आज के दिन मीडिया डरावा नहीं है। आप मुझे बताइए, राज्यपाल यदि अगर प्रश्न सरकार से पूछता है, उसका एक भी जवाब नहीं दिया जाता है और मीडिया इस पर साइलेंस मेंटेन करता है, आप क्या मीडिया ने इस ओर कभी ध्यान दिया कि राज्यपाल ने 7 फरवरी 2020 को विधानसभा में जो अभिभाषण दिया वो ब्लैकआउट क्यों हुआ? क्या इमरजेंसी जैसी भयानक स्थिति नहीं थी? राज्यपाल यदि अगर पूछता है कि बंगाल ग्लोबल बिजनेस समिट में आप 12,30,000 करोड़ का इन्वेस्टमेंट बताते हैं, मैं तो इतना पूछ रहा हूं कहां पर है, किस भूभाग में है, किस स्टेज के ऊपर है? मुख्यमंत्री स्वयं ने पेंडेमिक परचेज के लिए 2,000 करोड़ का स्कैंडल था, खुद जांच बैठाई, क्या हुआ उस जांच को? सर, हाथ जोड़कर विनती करता हूं, मीडिया मेहरबानी करके अब उनसे प्रश्न पूछना चालू करे जिनको जवाब देना है, जो कटघरे में है। राज्यपाल ने जितने प्रश्न पूछे हैं, लिखित में पूछे हैं, मर्यादा में रहकर पूछे हैं, सार्वजनिक रूप पर पूछे हैं, उनका जवाब क्यों नहीं आ रहा है? सर मैं ये कहना चाहता हूं मीडिया के तरफ से, सर लोग मारे गए थे मीडिया के तरफ से, जी 24 घंटे की तरफ से ये मैं बता सकता हूं, हम लोग तो सब कुछ दिखाते हैं, सब कुछ सुनाते हैं, सब कुछ बोलता है, और आपकी मेहरबानी है, आप मेरे कहने पर आप राजी हुए, अब समय दिए। लेकिन सर आप ही के बात अभी लाखों जनता के पास जा रही है, तो जारी है, मैं हमारे जारी है। सर मेरा कहना ये है, मैं हाथ जोड़कर कहता हूं, सर मेरा कहना ये, सत्ताधारी पार्टी तृणमूल कांग्रेस का आरोप है आपके कार्यकाल में राजभवन, मीडिया ने कभी राजभवन बीजेपी के पार्टी के ऑफिस में तब्दील हुआ है। सर इसका क्या जवाब देंगे प्लीज? सर
देखिए, आप माउथ पीस मत बनिए किसी का। आपके पास कोई आधार है क्या? राजभवन में कम्युनिस्ट के नेता आते हैं, कांग्रेस के नेता आते हैं, राजभवन सबके लिए खुला है। आप ये जो प्रश्न पूछते हैं, मेरे दिल को चोट लगती है कि हम मीडिया को कहां ले जा रहे हैं। आपको किसी ने कह दिया, पूछ लिया, आप सरकार से पूछें इन बातों को। कौन सा मीडिया जिसने सरकार से पूछा कि पेंडेमिक परचेज की रिपोर्ट सामने दीजिए? पूछा किसी ने आज तक? पूछा किसी मीडिया ने कि दमदम जेल के अंदर कितने लोग मरे गए थे? क्या पूछा किसी मीडिया ने कि बंगाल ग्लोबल बिजनेस समिट के अंदर 12,30,000 करोड़ कहां गए? क्या पूछा किसी ने कि राज्यपाल जब विधानसभा गया दरवाजा बंद क्यों था? क्या पूछा किसी ने कि राज्यपाल चांसलर की हैसियत से वाइस चांसलर को बुलाता है और कोई आता नहीं है? सर, आप मानकर चलिए, पूरे देश में मानव अधिकारों का जो हनन पश्चिम बंगाल में है, जो सरकारी तंत्र का राजनीतिकरण है, जो अपराधीकरण पराकाष्ठा पर है, ये बहुत बड़ी चिंता का विषय है। राज्यपाल यदि ये बात कहता है कि वी मस्ट हैव फ्री फेयरलेस इलेक्शंस, क्या कोई अपने दिमाग से इस बात का विरोध कर सकता है? क्या कोई इस बात का विरोध कर सकता है कि सरकारी कर्मचारी, प्रशासन, पुलिस, सरकारी वाहन, सरकारी ओहदे का, सरकारी दफ्तर का राजनीति के लिए काम न करे? राज्यपाल वो बातें कर रहा है जो राज्यपाल की शपथ के अंतर्गत हैं। मैं बार बार इस चीज की ओर संकेत देता हूं। मेरी शपथ है संविधान को प्रिजर्व, प्रोटेक्ट और डिफेंड करना और जनता की सेवा करना। तो आपको लगता है, प्रांत में घूमा हूं, आपको लगता है मेरे दिल पर सरकार क्या बीतती होगी? और रूलिंग पार्टी तृणमूल जो कांग्रेस आदमी आपको मेरे से मिलने आते हैं लगातार और अपमान कहते क्या कर है? रहा है, ये आपको आप लग रहा है अपना सर? सही नाम मत बताइए। मेरे को नहीं, भारत के संविधान को लांछित कर रहे हैं। मेरे को नहीं, वो मर्यादा से बाहर हैं। मैं किसी की ओर संकेत नहीं देना चाहता, पर मैं इतनी गुजारिश करूंगा कि भारत की डेमोक्रेसी बड़ी मुश्किल से मिली है। इस डेमोक्रेसी के मूल सिद्धांत पर कुठाराघात हो, यह बहुत चिंता और चिंतन का विषय है। क्या यह अपराध है कि चुनाव निष्पक्ष होने चाहिए? क्या यह गलत काम है कि चुनाव रक्त रंजित नहीं होने चाहिए? क्या यह कहना गलत है कि 2018 के जो पंचायत चुनाव हुए थे, हम देश में शर्मसार हुए? क्या यह कहना गलत है कि 2019 के अंदर हर फेज के अंदर वायलेंस हुआ? सर, हाथ जोड़कर विनती करता हूं मीडिया से, उनसे कठोर प्रश्न पूछिए, समय रहते हुए पूछिए। कुछ भी मर्यादा लांघ देने से, रोज प्रेस कॉन्फ्रेंस करने से काम नहीं चलता है, हर विज्ञापन देने से नहीं होता है। डॉल्स कांट रिप्लेस डेवलपमेंट। मैं पूछता हूं आपसे, पश्चिम बंगाल के हर किसान को 70 लाख से ज्यादा उनकी संख्या है, अब तक 14,000 का नुकसान हो चुका है। 10,000 करोड़ का नुकसान पूरे किसान वर्ग को हो चुका है। कोई प्रश्न नहीं पूछता। ये कैसी इकोनॉमिक्स है? ये कैसी राजनीति है? तो सर, आपको लगता है, सर आपको लगता है ये पश्चिम बंगाल में सार्वजनिक रूप से डेवलपमेंट नहीं हुआ है, डोल की राजनीति चल रहा है? सर, मैं कह रहा हूं, क्या आप कभी जस्टिफाई कर सकते हो कि जो 100% केंद्र की सहायता पूरे देश में मिली है, देश के अंदर 9 करोड़ से ज्यादा किसानों को मिली है, वो पश्चिम बंगाल के 70 लाख किसानों को क्यों नहीं मिली? हर किसान को 14,000 रुपये का नुकसान अब तक क्यों हुआ है? ये टोटल रकम आप देखिए 10,000 करोड़ के करीब है। और ऐसा एक चीज भी नहीं है, आप महज केंद्र से टकराव करो, यह शोभा नहीं देता है। भारत एक संघीय ढांचा है, ये 2 पहिए मिलकर चलने चाहिए। राज्यपाल की हैसियत से राजनीति से मेरा कोई सरोकार नहीं है। राजनीति लोग अपने हिसाब से करें, पर सत्ता के गलियारों में यदि अगर वो लोग प्रवेश कर जाते हैं
जिनका अधिकार नहीं है कानून के तहत। सर एक चीज और पूछूं, जो मैं देख रहा हूं सर एक चीज पूछूं, आप है इस syndicate सरकार के operation- नंबर 1 सर पर्सन, मीडिया कभी दिखाए है? सर आप है इस सरकार की नंबर 1। हालांकि ममता बनर्जी का कहना यह है कि आप है मनोनीत, आप है नॉमिनेटेड प्रधान, वो है इलेक्टेड प्रधान, वो अलग बात है, लेकिन आप ही के सरकार है। आप सरकार के प्रधान होते हुए सरकार के बुरे काम कार्य को सारे सब कुछ खराब बोलते हुए आपको खुद को खराब नहीं लगता है? आपको लगता है कि अब आपको ये लगता है ममता बनर्जी को बुलाकर अभी ये ठीक कर ले, चलो ममता जी आप ये यहाँ गलत काम कर रहे हो, चलो ये ठीक कर लो, ये भी तो कर सकता है सर। आप सोचिए, क्या इस राज्यपाल ने कोई कसर रखी है? पत्र सार्वजनिक हुए हैं, बड़ा प्रयास किया है, कोशिश की है संविधान के दायरे में काम करें। जो पूछा लिखित में पूछा है, माननीय मुख्यमंत्री का अनुच्छेद 167 के तहत उत्तरदायित्व है उनका जवाब देना। जवाब इसलिए नहीं दिया जा रहा है कि उनका जवाब बन नहीं सकता है। मैं ये आपसे आग्रह करता हूं, क्या कभी आपने अब तक मुख्यमंत्री से वो प्रश्न पूछा है जो मेरे से पूछते हैं? जब मैं कहता हूं कि चारों तरफ भय का वातावरण है, और मैं एक बात कहता हूं आपको, मैं कई लोगों को कहता हूं, क्या प्रांत में 10 ईंट और आधी बोरी सीमेंट खरीदने का अधिकार है लोगों को अपने विवेक से? आप जरा पता लगाकर रायशुमारी कीजिए। मानव अधिकारों का कितना भयंकर हनन हो रहा है, पता लगाइए। दुनिया भर में मीडिया की बहुत बड़ी जिम्मेवारी है। पश्चिम बंगाल में मैं खास तौर से अनुरोध करूंगा कि 2021 हमारे लिए चुनौती का वर्ष है। यह वर्ष हमारे लिए एक माइंडसेट चेंज करने का है, टर्न अराउंड का है। हमें दुनिया को दिखाना चाहिए कि हम सबसे निष्पक्ष चुनाव कराएंगे, रक्त रंजित नहीं होंगे। हमारा सरकारी तंत्र सरकारी काम करेगा, राजनीतिक काम नहीं करेगा। क्या इसमें कोई गड़बड़ है? और यदि अगर पुलिस के बिना प्रशासन नहीं चल सकता तो फिर पुलिस स्टेट है, ऐसा तो नहीं होना चाहिए। मेरी आपसे गुजारिश है, मीडिया शुड प्ले पॉजिटिव रोल। मीडिया को एक मुहिम करनी चाहिए कि पश्चिम बंगाल में 2021 का जो वर्ष है वो वर्ष ये स्थापित करे कि यहां प्रजातंत्र की जड़ें मजबूत हैं, यहां पर रक्त रंजित चुनाव नहीं होगा, सरकारी तंत्र अपना सरकारी तंत्र का ही काम करेगा। पर जब मैं चारों तरफ देखता हूं, बताइए कौन सा प्रांत ऐसा है जहां रिटायर्ड पुलिस अधिकारियों की आपने एक फ्लीट पैदा कर रखी है, लगातार कर रखी है? क्या कार्य कर रहे हैं वो? राजनीति के अंदर लिप्त हैं। राज्य के डीजीपी की हैसियत क्या है जिनको आपने अपॉइंट कर रखा है स्टेट सिक्योरिटी एडवाइजर? वो उनसे 4 पायदान नीचे आते हैं। ऐसा तो कोई तंत्र हो नहीं सकता है। मैं आपको बता रहा हूं, थोड़ा चिंतन कीजिए। वी आर इन अ स्टेट जिसका पोटेंशियल बहुत जबरदस्त है। यहां के लोगों की प्रतिभा में किसी प्रकार की कमी नहीं है। दे आर परहैप्स द बेस्ट ह्यूमन रिसोर्स वी कैन एवर फाइंड। सर सर बहुत अच्छा बोले हैं, लेकिन आप जो ये कह रहे हैं ना 2021, इसमें माइंडसेट की चेंज होनी चाहिए। इसको लेकर भी चर्चा शुरू हो गया कि आप 2021 को ही क्यों गिन रहे हैं और उसमें चेंज की बात कह रहे हैं। इस चेंज के पीछे आप सत्ता की कोई चेंज के बारे में कुछ बोल रहे हैं या नहीं, इस पर भी तृणमूल कांग्रेस चर्चा कर रहे हैं। सर मेरा अंतिम सवाल यही था। बात है। हाँ जी। नहीं, ये आपका बहुत प्रश्न, अच्छा प्रश्न है। नहीं, ये आपका बहुत अच्छा प्रश्न है। 2021 की चर्चा इसलिए कर रहा हूं कि 2021 में चुनाव हैं। चुनाव एक बहुत बड़ा महायज्ञ है। इस चुनाव में हर किसी को आहुति देनी चाहिए, और आहुति देनी चाहिए प्रजातांत्रिक मूल्यों के अंदर बढ़ोतरी हो, भारत के संविधान की पालना हो, हम मर्यादा में काम करें, हम निष्पक्ष चुनाव कराएं, हम ऐसा देखें कि सरकारी तंत्र एक मिसाल पैदा करे कि हम सरकारी काम के अलावा राजनीतिक काम नहीं करें। पर सरकारी कर्मचारी, पुलिस यदि अगर पॉलिटिकल वर्कर की तरह काम करेंगे तो प्रजातांत्रिक व्यवस्था के ऊपर बहुत बड़ा कुठाराघात है। मेरी हाथ जोड़कर आपसे भी विनती है, सभी लोगों से है, ये मौका हमें करना है।
नतीजा क्या होता है राज्यपाल का, इससे कोई सरोकार नहीं है। सर मेरा एक अंतिम आज सवाल है मुझे आपसे। न लेना है न देना सर है। मेरा अंतिम पर सवाल, कैसे चुनाव संपन्न हो, अंतिम और मुझे सवाल खुशी सर। है। ये सवाल ये है कि आप तो इतिहास की भी बड़ी अच्छी स्टूडेंट है, आप बहुत दिन से ये देश की इतिहास देख रहे हैं, बहुत अच्छे तरह से जानते हैं। अगर आपको बोला जाए कि इससे पहले था लेफ्ट का जमाना 34 साल, अभी चल रहा है तृणमूल कांग्रेस का जमाना, दोनों में अगर तुलना करने के लिए कहा जाए आपको, आप क्या कहेंगे? कौन सी जमाना इससे मतलब बेहतर था, तृणमूल कांग्रेस का जमाना या लेफ्ट की जमाना? देखिए, मैं न तो तुलना करूंगा, मैं सिर्फ एक ही बात की गुजारिश करूंगा। भारत का संविधान सबसे सर्वोपरि है। भारत के संविधान ने हमें सिद्धांत दे रखे हैं, संविधान की पालना होनी चाहिए, और संविधान साफ रूप से कहता है कि मर्यादा में रहकर ये कार्य होना चाहिए। यदि अगर मैंने माननीय मुख्यमंत्री को थोड़ा आगाह किया है तो ये कहकर किया है कि भारत के एक भूभाग में दूसरे भूभाग का व्यक्ति आउटसाइडर नहीं हो सकता। क्यों नहीं हो सकता? क्योंकि भारत का प्रियम्बल कहता है कॉन्स्टिट्यूशन का, वी दी पीपल। आप याद कीजिए, नेताजी सुभाष बोस ने लड़ाई लड़ी, पूरे देश के लिए लड़ी, दुनिया में जाकर लड़ी। उनके सिद्धांतों को हमें देखना चाहिए। रविन्द्रनाथ टैगोर को दर्द हुआ जलियांवाला बाग का, किस लिए? खुदीराम बोस ने जो कार्य किया, इतनी दिलेरी दिखाई, कहां दिखाई? सर इस देश को, सर आपका कहना है वी आर यूनाइटेड, आपका कहना है इस सरकार के जरिए के अंदर आउटसाइडर का कंसेप्ट। सर आपका कहना है इस सरकार के जरिए संविधान का मर्यादा भूलुंठित हो रहा है। जो सरकार संविधान की मर्यादा भूलुंठित करते हैं उसको सत्ता में रहना चाहिए। मेरा आग्रह है, नहीं, देखिए, मेरा काम ये नहीं कहना है कि किसको सत्ता में रहना चाहिए, किसको नहीं रहना चाहिए। मेरा ये कहना है कि जो 2021 में चुनाव हैं वो निष्पक्ष हों, कानून के अनुसार हों, सरकारी तंत्र और पुलिस राजनीतिक कार्य न करे, वो रक्त रंजित नहीं हो, और इसके लिए मैं कार्यरत हूं। और इसमें कोई दूसरा मत रखता है उससे मैं चर्चा करने को तैयार हूं। Thank you so much. Thank you so much. You are really a busy person and you have given us 10 minutes of time from your busy schedule. Thank you so much, Your Excellency. জগদীপ ধনকর মাননীয় রাজ্যপাল আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আমরা একটা নির্বেদ বাবু আশা করি পয়েন্ট নোট আচ্ছা, আমি করেছেন। এর আগে উনি যখন এলেন তার আগে আমি কথা বলছিলাম, সেই কথাটা শেষ করে নি। ফিরবো, প্রথম কথা ফিরবো, হচ্ছে তথাকথিত বাবু ফিরবার ছোট্ট বিরতির আসবো, বিরতির পর ফিরে বিরতি আসছি। আছে, হ্যাঁ, ছোট্ট সেটা তো বিরতি দেবো, আলাদা বিরতির পর খুব দ্রুত ফিরে আসছি। সঙ্গে থাকুন 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। বিরতির আগে রাজ্যপাল জগদীপ ধনকর, তার সঙ্গে কথাবার্তা শুনলেন। আমি আশা করি নির্বেদ রায় নোট নিয়েছেন এবং তার উত্তরগুলো আমরা তার কাছে শুনবো, কারণ সরাসরি অনেকগুলো স্ট্রং বাক্য রাখলেন রাজ্যপাল জগদীপ ধনকর মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার এবং তার সরকারের সামগ্রিক প্রশাসনের বিরুদ্ধে। ইতিমধ্যে আরও একজন অতিথি উপস্থিত রয়েছেন, সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাই। তথাকথিতবাবু আমরা বিরতির আগে রাজ্যপালের সঙ্গে কথা বলার আগে আপনাকে যে এসেছিলাম, প্লিজ। যে প্রশ্নটা তুমি তুলেছিলে যে রাজ্যপাল থাকার পরে কি সক্রিয় রাজনীতিতে আসা যায় কিনা বা সেটা শোভন কিনা, তার উত্তরে আমি বলছিলাম যে এর আগে অর্জুন সিং রাজ্যপাল ছিলেন, পাঞ্জাবের রাজ্যপাল ছিলেন, তারপরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন, শীলা দীক্ষিত রাজ্যপাল ছিলেন সম্ভবত কেরালায়, তারপরে ফিরে এসে মুখ্যমন্ত্রিত্ব চেষ্টা করেছিলেন, নির্বাচনে হেরে গিয়েছিলেন। মতিলাল ভোরা রাজ্যপাল ছিলেন, তারপরে ফিরে এসে আইসিসি ট্রেজারার হলেন। অতএব এটা নতুন কিছু নয়, SM কৃষ্ণ, অতএব এটা নতুন কিছু নয়, এটা আশ্চর্যেরও কিছু নয়। আর 5 জনের মতন আমারও গণতান্ত্রিক অধিকার আছে। আর হ্যাঁ, সিদ্ধার্থ শঙ্করের পরে এসেছিলেন, তো অতএব আমারও গণতান্ত্রিক অধিকার আছে, অতএব এটার মধ্যে অশোভন কিছু নেই। আমি একটা জিনিস বলি, যেটা আজকে এই জগদীপ ধনকর যেটা বললেন সেটার পরিপ্রেক্ষিতে
সেটা হলো যে রাজ্যপালকে যখন কড়া হতে হয় তখন নানা রকম অনভিপ্রেত অবস্থার সৃষ্টি হয়। এটা আমার নিজের অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতার আমি একটা কথা খুব সংক্ষেপে বলছি। মেঘালয়ে আমি যখন রাজ্যপাল ছিলাম তখন মেঘালয়ের রাজ্য সরকার একটা আইন প্রণয়ন করেছিল যেটা অনুপজাতীয়দের, অর্থাৎ ওই অঞ্চলের খাসি, গারো এবং জেন্তিয়া এই উপজাতি ছাড়া অন্য যারা আছে, বাঙালি, নেপালি, মারওয়াড়ি, বিহারি ইত্যাদিদের স্বার্থ তে ঘা দিচ্ছিল এবং সেটা অসাংবিধানিক ছিল। কিন্তু আমি সরকারকে বলেছিলাম যে এই আইন আপনারা করতে পারেন না, কারণ সংবিধানের সপ্তম তপশিলে আপনাদের এই আইন করবার অধিকার নেই। সরকার কি করেছিল বা সরকারি দল কি করেছিল, রাজভবন ঘেরাও করে দিয়েছিল 13,000 লোক দিয়ে। 13,000 লোক দিয়ে, তার মধ্যে 1,000 মত্ত ছিল। এগুলো আমি ইচ্ছে করে কোনো সংবাদপত্রে দিইনি বা কোনো সংবাদ মাধ্যমে দিইনি, কারণ জিনিসটা অশোভন হতো এবং জিনিসটা যদি আরও কড়াতো তাহলে মারাত্মক হতো, সেই জন্য আমি দিইনি। কিন্তু জিনিসটা একটা প্রায় আনপ্রেসিডেন্টেড এরকম জিনিস, রাজভবন ঘেরাও হয়েছে, এর আগে আমি কখনো আগে বা পরে আমি কখনো শুনিনি। আপনি কি মনে করেন যে এখানেও ওইভাবে না হোক, রাজভবনকে ঘেরাও? আমায় শেষ করতে দাও। রাজ্যপাল যে কথাটা বলেছিলেন সেই পরিপ্রেক্ষিতে আজকে যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো যে মিডিয়া তার দায়িত্ব পালন এখানে করছে না, কিন্তু ওখানে শিলংয়ে করেছিল। শিলংয়ে প্যাট্রিসিয়া মুকিম বলে এক মহিলা, তিনি উপজাতীয়, তিনি শিলং টাইমস পত্রিকার এডিটর, তিনি আমার সপক্ষে লিখেছিলেন যে রাজ্যপালের অধিকার আছে এই আইনে সই না করবার, এবং রাজ্যপাল না করে ঠিকই করেছেন। কিন্তু রাজ্যপাল যেটা বললেন যে এখানে মিডিয়া তার কাজ পালন করছে না। আপনার কি মনে হয় এখানে রাজভবন এরকম বাস্তবিক নয়, কিন্তু কার্যত অন্তত বাহিনীর দ্বারা কথাটা ঘেরাও হচ্ছেন বলে মনে হয়? না না, কার্যত ঘেরাও আর আসলে ঘেরাও দুটো একদম আলাদা। বুঝেছি, কিন্তু তথাগতবাবু সুন্দরভাবে বললেন যে মিডিয়া তার কাজ পালন করছে না, মিডিয়াতে বসেই বললেন, এবং তবু আমরা মিডিয়া আমি না, রাজ্যপাল বললেন, আমি না, জগদীপ ধনকর বললেন, আমি সেটা প্রতিধ্বনি করলাম। আমি নির্মলবাবু আপনার কাছে আসি। আর বাই দ্য ওয়ে, রাজ্যপাল জগদীপ ধনকরও মিডিয়াতেই বললেন যে মিডিয়া যথাযথ রোল প্লে করছে না। উনি অনেকটা বললেন এটা নিয়ে। প্রথম কথা হলো রাজ্যপাল কিন্তু স্ট্রং বলেছেন আপনাদের বিরুদ্ধে। না না, আমি আপনাকে বলি, উনি প্রথম দিন থেকেই স্ট্রং, সেটা কোনো ব্যাপার নয়, কেননা উনি ওই দায়িত্ব নিয়ে এসছেন, ওই দায়িত্বটাই পালন করছেন। সুতরাং সে দায়িত্বটা না, উনি যেটা বলছেন, আমি বলছি অমুকটা পাঠাও, তখন সেই চিঠি উত্তর দেওয়া হচ্ছে না। সেটা তো প্রথম দিন থেকে তো উনি বলেননি। আর যদি প্রথম দিন থেকে বলতেন তাহলে নিশ্চিতভাবে তারপরে যেটা নিয়ম, সমস্ত শতকরা 100 ভাগ রাজ্যপাল করেন, তথাগতবাবু এখানে আছেন, হি উইল বিয়ার মি আউট, যে তিনি যদি কোনো জিনিস না পান তাহলে চিফ মিনিস্টারকে জানাবেন, সিএম যদি সেটা অস্বীকার করেন তাহলে তিনি সরাসরি ভারতবর্ষের রাষ্ট্রপতিকে জানাবেন এবং রাষ্ট্রপতি অ্যাকর্ডিংলি অ্যাকশান নেবেন, এটা ধরে নেওয়া হয়। উনি প্রথম দিন থেকেই হাতে মাইক নিয়ে শুরু করে দিয়েছেন, এবং তার কারণটা হচ্ছে অন্য কিছু না। তার কারণটা হচ্ছে উনি, আপনাকে যেটা বলছিলাম আমি, যে উনি যেটা বলার চেষ্টা করছেন, যে এতক্ষণ বললেন তো একটা সেন্টেন্স পুরো বললেন না, যেখানে বললেন যে আমি রাজ্যপালের দায়িত্ব পালন করছি, আমার এটা সরকার, আমার সরকার, এটা হি হ্যাজ নেভার। না নির্মলবাবু সেটা বললেন, সেটা আমি জিজ্ঞেস করলাম, আপনারই তো সরকার। তখন উনি বলছেন এখানে নিরপেক্ষ প্রশাসন নয়, প্রশাসন রাজনীতিগ্রস্ত। উনি বললেন না, এক, আপনি জিজ্ঞাসা করলেন, উনি বললেন না। দুই মোস্ট ইম্পর্টেন্ট, উনি বলছেন এমার্জেন্সির কথা। এক্স্যাক্টলি, উনি এমার্জেন্সির গল্প বলছেন। ভারতবর্ষে এমার্জেন্সি করা ওনার ক্ষমতা আছে? নেই। কারণ এসআর বোম্মাইয়ের কেসের পর সুপ্রিম কোর্ট বলেছে এমার্জেন্সির মধ্যে, উনি বলেছেন পশ্চিমবঙ্গে ইমার্জেন্সির মতো অবস্থা আছে, এমার্জেন্সি লাইক সিচুয়েশন আছে। না ইমার্জেন্সি হবে না, বর্তমান পরিস্থিতিতে ইমার্জেন্সি আছে এখানে। হ্যাঁ, তার মানে কি হবে তখন? এমার্জেন্সির সময় নর্মালি আমরা গল্প করতে করতে যাব, এটা কি উনি চাইছেন? বোধহয় না। তাই আমার মনে হয়েছে যে উনি এমার্জেন্সির কথা বলেছেন, কিন্তু এমার্জেন্সি করার ক্ষমতা নেই, সেই জন্যে যাই হোক সেটা পরের কথা, সে উনি করবেন না করবেন ওনার ব্যাপার। কিন্তু ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি, এটা উনি চলে এসে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন
যে আজকে আমাদের এখানে আমরা যারা এখানে আছি উনি তার বাইরে যে একটা অস্তিত্ব এটা ভাবতেই পারছি না, একদম ভাবতে পারছি না যে উনি বাইরে একটা কোনো অস্তিত্ব। আপনি বলছেন উনি বললেন মাননীয় এই রাজ্যের যে কোনো রাজ্যপাল প্রান্তে ইত্যাদি যে কোনো মানুষের সঙ্গে কথা বলুন, দেখুন কিরকম ভয়ের আতঙ্কের পরিবেশ। এই যে হারহীন কথাটা, করা এই যে সন্ত্রাসের কথা বলছিলেন কথাটা, গোপালকৃষ্ণ এই গান্ধী, যে তখন ভয়ের আপনারা বলেছিলেন এটা আতঙ্ক- না, না, দুর্দান্ত আমি তো কথা। আপনাকে বলছি যে এই যে ভয়ের আতঙ্কের পরিবেশ, এটা উনি চুপচাপ ওনার সরকার করছে, আপনি দেখছেন ওনার সরকার সেটা করছে, উনি দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি তো যে সেটা ভয়ের বলছেন। আতঙ্কের পরিবেশ লোকের কাছে শুধু বলে বেড়াচ্ছেন। ওনার কোনো কাজ নেই নাকি? ওনার তো অনেক কাজ। আমি আসবো, আপনি এখানে আসবো তন্ময়বাবু, আপনাকে জিজ্ঞাসা করি। তন্ময়বাবু, এইরকম পরিস্থিতি আপনারা অতীতে যখন হাড়হিম করা সন্ত্রাসের ওই ওই বাক্যবাণের দ্বারা বিদ্ধ ছিলেন, তখন ওদিক থেকে খুব সমর্থন গেছিল রাজভবনের উদ্দেশ্যে নির্বেদবাবুদের দিক থেকে। না, গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে বর্তমান রাজ্যপালের একটা বেসিক ফারাক আছে। আমি অন্তত এই কথা বলবো না যে এখন পর্যন্ত বর্তমান রাজ্যপাল, নিঃসন্দেহে আমার ধারণা বিজেপির এটা একটা স্ট্র্যাটেজি যে রাজ্যপাল পদটাকে ব্যবহার করা হবে বিজেপির প্রভাব বৃদ্ধির জন্য। সে কাজটা তিনি করছেন বলেই আমি মনে করি। কিন্তু এই কাজটা করতে গিয়েও ব্যক্তিগত জীবনে আইনজীবী হওয়ার কারণে হোক বা অত্যন্ত পাণ্ডিত্যের কারণে হোক, তিনি সাংবিধানিক সীমা লঙ্ঘন করেননি। গোপালকৃষ্ণ গান্ধীর বিরুদ্ধে প্রধান অভিযোগ হচ্ছে তিনি হাড়হিম করা সন্ত্রাস বলেছেন, তার ব্যক্তিগত মন্তব্য। তারপরে তিনি তৎকালীন বিরোধী দলনেত্রীর অবস্থানে পর্যন্ত এসেছিলেন। বর্তমান রাজ্যপাল কিন্তু সেটা করেননি। এই যে বিরোধী নেত্রীর অবস্থানে গোপালকৃষ্ণ গান্ধী এসেছিলেন, ভারতবর্ষের সংবিধান এবং এখানে তথাগতবাবু প্রাক্তন রাজ্যপাল আছেন, এটা বোধহয় কোনোভাবেই পারমিট করে না। কিন্তু তা সত্ত্বেও সেই গোপালকৃষ্ণ গান্ধীর আমন্ত্রণে পরবর্তীকালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিরোধী নেত্রীর সঙ্গে একসঙ্গে বৈঠকে বসেছিলেন এবং গোপালকৃষ্ণ গান্ধী সম্পর্কে খোলাখুলি পাবলিকলি জনসভায় বক্তৃতা করতে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য একটি অশালীন বাক্য উচ্চারণ করেছেন, এমন উদাহরণ কেউ দিতে পারবেন না যা আজকের রাজ্যপাল সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী সহ তার দলের সমস্ত নেতারা প্রত্যেক দিন বলে থাকেন। রাজ্যপালের কাজ হচ্ছে রাজ্যকে পালন করা। রাজ্যকে পালন করার জন্য আমি শেষ করি, একটাই প্রশ্ন একটু জিজ্ঞেস করি, আপনাদের এখন কেমন লাগে? নির্বেদবাবুদের উদ্দেশ্যে মনে হয় কি সেই সময় হাড়হিম করা সন্ত্রাস বলছিলেন, তখন তো খুব আনন্দ পাচ্ছিলেন নির্বেদবাবু আপনারা, এবার দেখুন কি হয় বলে আপনারা একটু নিশ্চিন্তে দূরে দাঁড়িয়ে একদমই না, হাসেন কি? একদমই না। আমরা প্রথম থেকে, আমাদের পার্টি প্রথম থেকে পার্টি কর্মসূচিতে লিখিতভাবে আমরা রাজ্যপাল পদটারই অবলুপ্তি চাই। কিন্তু আমরা চাইলেই রাজ্যপাল পদ অবলুপ্ত হচ্ছে না। যতক্ষণ রাজ্যপাল পদটা ভারতবর্ষের সংবিধানে আছে ততক্ষণ তিনি সরকারের প্রধান। সরকারের প্রধান হিসাবে তার কাজ হচ্ছে তার সরকার, এই অর্থেই সরকারকে দেখা। এত কথা মাননীয় রাজ্যপাল বলেছেন। আমাদের জীবিকা সেবকরা 47 মাস বেতন পান না, মাননীয় রাজ্যপাল বলেছেন কোনোদিন? আমাদের বিএলটি ব্লক লেভেল ট্রেনার, তারা মাসে 2 দিন 3 দিন কাজ পাচ্ছেন রোজ বেসিসে, কোনোদিন বলেছেন রাজ্যপাল? আমাদের ভোকেশনাল টিচারদের 2 দিন 2 বার প্রতিশ্রুতি দিয়েছে বর্তমান সরকার বেতন বৃদ্ধির, হয়নি। তারা রাস্তায় বসে কিন্তু রাজ্যপাল এখন যেগুলো বলছেন, রাজ্যপাল বলেছেন, রাজ্যপাল এখন যেগুলো বলছেন ভয়ের পরিবেশ, রাজ্যপাল তীব্র ভয়ের পরিবেশ emergency বলছেন। like situation। আমি এই কথাটাই বলতে চাইছি অঞ্জন, যে তিনি বিজেপির স্ট্র্যাটেজিটা ফলো করছেন। বিজেপির স্ট্র্যাটেজি হচ্ছে এইটা, বহু জায়গায় এই ঘটনা বিজেপি ঘটিয়েছে। সায়ন্তন একটু আগে বলেছে যে বীরেন যে শাহ বিজেপির ট্রেজারার ছিলেন, তাকে রাজ্যপাল করে নিয়ে আসবার জন্য মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর কাছে দরবার করেছিলেন। সেটা উদ্দেশ্যহীন ছিল না। সেই উদ্দেশ্য, সেই পারপাস রাজ্যপাল সার্ভ করছেন। সে অর্থে বিজেপি রাজ্যপালকে ধন্যবাদ জানাতেই পারেন। কিন্তু রাজ্যপাল যদি সত্যি মনে করেন যে জনগণের সমস্যার কথা রাজ্যপাল বলবেন, সরকারকে জানাবেন, রাজ্যপাল জনগণের সমস্যা সম্পর্কে অবহিত না, বিজেপির সমস্যা সম্পর্কে বিজেপির লোক হিসেবেই কাজ করছেন রাজ্যপাল। আমি নির্বেদদার অধিকাংশ বক্তব্যকে এক প্রকার সমর্থন করলেও একটি বিষয় তো নির্বেদদা ভুলে গেছেন বা খেয়াল নেই। ওই যে যেটা
টেকনিক্যাল টিচার বা আমাদের যে ভোকেশনাল ট্রেনিং তন্ময়, টিচার তন্ময় বাবু। ভোকেশনাল তন্ময় বাবু। তন্ময়দার সঙ্গে অধিকাংশ বক্তব্য সমর্থন করলেও ভোকেশনাল টিচারদের যে বিষয়টা বললেন, রাজ্যপাল কিন্তু ভোকেশনাল টিচারদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন, শুধু দেখা করেছেন তাই নয়, আশ্বাসও দিয়েছেন যে এই ঠিক আছে, বিষয়টি আমি বুঝলাম। সরকারের সঙ্গে কিন্তু কথা বলবেন। প্রধান জায়গা জানো, কেননা রাজনৈতিক- সমস্ত বিষয় রাজনৈতিক রাজ্যপাল অভিযোগ একবার যেটা। না, দুবার আশ্বাস দিয়েছেন, দুবার দেখা সরকার করেছেন, না, দুবার রাজ্যপাল, তাদের ডেপুটেশন রাজ্যপাল। মিট করেছেন। রাজ্য করেছেন, হ্যাঁ, সরকারকে রাজ্যপাল মিট পাঠিয়েছেন। করেছেন, ইয়েস, ইউ আর কারেক্ট। ঠিক আছে, আমি শান্ত। কিন্তু রাজ্যপাল কি সরকারকে সেটা বলেছেন? বুঝলাম। সরকারের কাছে My question পাঠিয়েছেন। is that. শান্তন, রাজভবনে- শান্ত, আমার প্রশ্ন, রাজনৈতিক যে অভিযোগটা উঠছে, বিজেপির স্ট্র্যাটেজির অঙ্গ হিসেবে, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন রাজ্যপাল। প্রথম কথা হচ্ছে, আমরা নিজেরা এই স্ট্র্যাটেজির শিকার হয়েছি বারবার। উত্তরপ্রদেশে কল্যাণ সিংয়ের সরকারকে ফেলে দেওয়া থেকে শুরু করে আজকে যারা এত কিছু কথা বলছেন, রাজ্যপাল পদ তুলে দেওয়া উচিত, রাজ্যপালের পদকে ব্যবহার করেই তো আমাদের চারটি রাজ্য সরকারকে বরখাস্ত করা হয়েছিল বাবরি ধাঁচা ভাঙার পরে। 6 ডিসেম্বর 1992 সালের আগে এবং পরে বা পরবর্তী সময় যে সরকারগুলো ফেলা হয়েছিল, রাজ্যপালের রিপোর্টকে হাতিয়ার করে করা হয়েছিল। আমাদের সঙ্গে কিছু মনে রাজ্যপালের করবেন না, কোনো- আমার মনে পড়ে গেল একটা, আমার স্কুল জীবনের একটা কাহিনী মনে পড়ে। আমি একটা রেসিডেন্সিয়াল স্কুলে পড়তাম, হস্টেল ছিল। সেই হস্টেলে একবার একটা খুব দুষ্টু ছেলে ছিল। সেই দুষ্টু ছেলে প্রতিদিন সব কিছুই দেরি করে ঢোকে, দেরি করে যায়, প্রতিদিন নীল ডাউন হতে হয়। একবার ওটা রামকৃষ্ণ মিশনের স্কুল, ফলে এক মহারাজ মানে ওখানকার যারা প্রধানরা, তারা স্থির করলেন যে ওই স্টুডেন্টটাকে, দুষ্টু ছেলেকে, তাকে প্রধান হিসেবে নিয়োগ করে দেওয়া হোক, মাসে মাসে পাল্টাতো, মাসে মাসে পাল্টানো হতো। সে তাকে প্রধান হিসেবে নিয়োগ করলো, ভবনের প্রধান, এন্টায়ার হস্টেলের বিল্ডিংয়ের প্রধান। ও পরের দিন থেকে দেখা গেল 10 জন 12 জন 15 জন করে নীল হয়ে যাচ্ছে, কারণ সবচেয়ে কঠোর হিসেবে সেই ছাত্রটি এসে গেছে এবং বলছে আপনি যেটা এবার আপনি যেটা দেখ কেমন বলছেন, লাগে, সেটা আমাকে হলে একদিন করা হচ্ছিল। সেটা হলে পশ্চিমবঙ্গ বা অন্য আরো অনেক রাজ্যে বিজেপি সরকার থাকতো না। রমেশ ভান্ডারী কংগ্রেস অ্যাপয়েন্টেড রাজ্যপাল ত্রিপুরায় সিপিএম এর সরকারকে ফেলে দিয়েছিল, তথাগত রায় গিয়ে ত্রিপুরায় সিপিএম এর সরকারকে ফেলেনি। অনেক অভিযোগ ছিল, ফেলেনি। রমেশ ভান্ডারী কিন্তু কংগ্রেসের নেতা ছিলেন না, রমেশ ভান্ডারী ইন্ডিয়ান ফরেন সার্ভিসের অফিসার না, ছিলেন। তারপরে এই তো এসআর strategy বোম্বাই কেসটা আমরা এসে গেছে। victim, রমেশ আমরা ভান্ডারী কখনো- যখন ফেলেছিলেন তখন এসআর বোম্বাই কেসটা আসেনি। এসআর বোম্বাই কেসের পরে যেটাই ঘটুক, রাজ্যপাল ঘটুক। আমি ইতিহাসকে এ কারণে টানছি, আমরা এ কাজ কখনো করিনি, আমরা এই ঘটনার শিকার হয়েছি। বিজেপি সরকার থাকুক না থাকুক কেন্দ্রে, আমরা রাজ্যপাল পদের অবলুপ্তি যেমন চাইনি, কিন্তু রাজ্যপাল পদের অপব্যবহারও চাইনি। আপনি না না, দেখুন, প্রথম রাজ্যপাল পদের এই ব্যবহার তো কংগ্রেস করেছিল প্রথম, যখন ওই নির্বেদ বাবুদের কেরালার সরকারকে ফেলে দিয়েছিল। নির্মল বাবুদের, তন্ময় বাবুদের, বাবুদের এক্স্যাক্টলি কেরালার সরকারকে ফেলে 50-এর দিয়েছিল। দশকে ইএমএস নামিদুর পাবে সরকারকে, প্লিজ। দেখুন, তরজার বাইরে গিয়ে রাজ্যপালের বক্তব্য আমরা শুনেছি। রামমতিপা চেয়েছিলেন। হ্যাঁ, এবং প্লিজ। এবং রাজ্যপালের বক্তব্যের একদম প্রথম লাইনে, প্রথম বাক্যে রাজ্যপাল আশ্চর্য শব্দটা ব্যবহার করেছেন, আপনাদেরই চ্যানেলে শুনলাম। আমাদেরও তো আশ্চর্য লাগে যখন একটা ইন্ডিভিজুয়াল সুইসাইড কেসকে রাজ্যপাল কোনো রকম তথ্য পরিসংখ্যান ছাড়া বলে দেন যে পলিটিক্যাল মার্ডার, এবং কোথায় বলেন না টুইটারে। রাজ্যপালের তো উচিত কোনো তথ্য পরিসংখ্যান সম্পর্কে অস্পষ্ট থাকলে রাজ্য সরকারের থেকে জেনে নেওয়ার সেই অধিকার, সেই দায়িত্ব তো সংবিধান তাকে দিচ্ছে। উনি যেটা বলছেন রাজ্য সরকারকে আসে না। রঞ্জন দা, আমার মনে হয় এটা জানা উচিত, রাজ্যপালের কাছে ওটা প্যারালাল ইনফরমেশন সিস্টেম আছে। সেই parallel প্রত্যেকদিন যে information ঘটনা system, ঘটে, এই parallelটা কিন্তু- রাজ্যপাল সেটা পান। না, এই parallel আইনত টা পান। প্যারালাল ইনফরমেশন এক জিনিস, আর সংবিধানগতভাবে রং পান। ইনফরমেশন আরেক ও জিনিস। বলছে যে সরকারের প্রধান, সেই Postmortem সরকারের report রাজ্যপাল- বলছে যে রাজ্যপালের কাছে সবসময় পান। আরে প্যারালাল সেই- ইনফরমেশন আর এবং রং ইনফরমেশন দুটো তো আলাদা একটু শুনো, একটু শুনো। রাজ্যপালের কাছে সেই ইনফরমেশন আসে এবং যেখান থেকে আসে ক্রেডিবল সোর্স থেকে আসে, এমন নয় যে credibility বাইরে থেকে এগুলো আসে। সবগুলোই, কিন্তু উনি তো কিন্তু সবচেয়ে একটা ক্রেডিবল জায়গার প্রধান, উনি তো সরকারের প্রথম প্রধান। কথা হচ্ছে আপনার সরকারকে ওকে তো জিজ্ঞাসা খবরটা করতে দেওয়া হবে। হয়নি, ওকে তো খবরটা দেওয়া হয়নি। উনি যে তথ্য চেয়েছিলেন সেই দাদা, তথ্যটা এক তো মিনিট, ওকে দেওয়া দাদা, হয়নি। এক মিনিট, আমি এটা বলতে চাই, আপনি একটা ভারতবর্ষের যে কোনো রাজ্যপাল দেখান, জেলায় গেলে ডিএমএসপিরা ভূত দেখার মতো পালিয়ে যায়, বুঝেছি, গণছুটি নিয়ে নেয়, গণছুটি নিয়ে নেয়, সেটা হয়েছে। প্রসঙ্গ পরিবর্তন কখনো যুক্তিতে জেতার সহজতম রাস্তা হতে পারে না, এক। দ্বিতীয়ত, আমি ক্যাটাগরিক্যাল 3টে কথা বলছি এখানে, আমি শুনলাম। এক হচ্ছে যেটা বললাম যে বারংবার ভুল তথ্য পরিবেশনা কোনোদিন কোনো রাজ্যপালের কর্তব্য হয় বলে আমি যে সামান্য সংবিধান জ্ঞান রয়েছে সেখানে আমি কোনোদিনও দেখিনি। দুই হচ্ছে বারবার করে পলিটিক্যাল পুলিশ, অ্যানার্কি, এই ধরনের শব্দ কিন্তু একবার নয়, দুবার নয়, শুধু ডিসেম্বর মাসে 30 থেকে 40 বার রাজ্যপাল টুইটারে ব্যবহার করেছেন। এটা
পুলিশ প্রশাসনের পক্ষে অমর্যাদাকর আরও এই জায়গায় যে আপনারা যে কথা বলছিলেন আমারও শুনতে শুনতে মনে হচ্ছিল যে মিডিয়ায় বসে বাংলা সাংবাদিকদের যে সংবাদ মাধ্যম উনি বারবার করে আসছেন, প্রায় প্রতিদিন নিয়ম করে আসছেন, রাজনৈতিক প্রতিনিধিত্বের বাইরেও আসছেন, সেই বাংলা সংবাদ মাধ্যমকে তিনি বলছেন যে অন্য কোনো রাজনৈতিক দলের মাউথপিস। আমার মনে হয় এটা বাংলা সংবাদ মাধ্যমকে অবমাননা এবং এটা আমরা কন্ডেম করছি, ধিক্কার জানাচ্ছি। সেটা ওর অধিকার আমি রয়েছে তৃতীয়ত বলবার, সেটা বলি, ঠিক উনি আছে, কৃষি হ্যাঁ। নিয়ে বলেছেন, হ্যাঁ। ওনার জেনে রাখা প্রয়োজন যে বাংলার সরকার কিন্তু কেন্দ্রীয় সরকারের থেকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, পরপর 6 বছর 6 বার কৃষি কর্মণ অ্যাওয়ার্ডে পুরস্কৃত। ফলে উনি আদতে কি চাইছেন আর আদতে কি বলছেন এই পুরো বিষয়টা বাংলার মানুষের কাছে পরিষ্কার। প্রথম কথা হচ্ছে এই আলোচনা থেকে তো এটা আজকে প্রতিষ্ঠিত যে বর্তমান রাজ্যপাল রাজনীতিতে একেবারে জড়িয়ে গেছেন, রাজ্যপালের বক্তব্যে একটা ব্যাপার এটা সত্যি যে সরকারের কাছ থেকে তথ্য চাওয়ার বা পাওয়ার অধিকার রাজ্যপালের আছে, সাংবিধানিক অধিকার আছে, এবং রাজ্যপাল গাইড করবেন। তথাগতবাবু নিজের উদাহরণ দিয়ে একটা বললেন যে একটা আইন প্রণয়ন হচ্ছে, উনি মনে করছেন আইনটা ঠিক না, সরকারকে গাইড করছেন, এবং রাজ্যপালের কিছু ক্ষমতাও আছে, সেই ক্ষমতাগুলো এই সরকারিয়া কমিশন, সুপ্রিম কোর্টের রায় এতে অনেকটা কমে গেছে। তার ফলে রাজ্যপাল যে অভিযোগটা করছেন যে উনি ভাইস চ্যান্সেলরদের সঙ্গে দেখা করতে চাইছেন, কেউ করছে না, বা রাজ্যের আধিকারিকরা যাচ্ছে না, এটাও খুব দুঃখজনক। তার কারণ একটা রাজ্য এভাবে চলতে পারে না। যেটা বলছিলেন এক হাতে তালি বাজে না। হ্যাঁ, আবার অন্যদিকে এটাও ফ্যাক্ট যে রাজ্যপাল যেভাবে উনি তো বারবার করে বললেন যে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন রাখা উচিত। এখন রাজ্যপাল সরকারের কাছে, রাজ্যপাল আর সরকারের কি বিনিময় হচ্ছে তথ্য, রাজ্যপাল কেন্দ্র সরকারকে কি দিচ্ছে, রাজ্যপালের একটা ইমিউনিটি আছে, সাংবিধানিক কিছু যেটাকে ওনার ভাষায় বলবো গরিমা আছে, সেই গরিমাটা ভেঙে ফেললে তখন রাজ্যপালের পজিশন, রাজ্যপালের বক্তব্য সব কিছু নিয়েই প্রশ্ন উঠবে। রাজ্যপাল সমস্ত প্রশ্ন অন্যায্য করছেন এমনটা নয়, কিন্তু এটাও তো ঠিক যে দল সরকারে আছে সে যদি মনে করে যে রাজ্যপাল টুইটারে তাদেরকে অ্যাটাক করছেন রাজ্যের প্রধান না হয়ে, তাহলে রাজ্যপালের পজিশন তারা অ্যাটাক করবে। এটা অত্যন্ত দুঃখজনক পশ্চিমবঙ্গে। আসলে দুঃখজনক কি হচ্ছে, আমরা দুটো জায়গা থেকে বলছি। এক হচ্ছে ঠিকই কোনো একজনের কোনো একটি মৃত্যুর ঘটনা ঘটলে রাজ্যপাল যদি সরকারের কাছে সে ব্যাপারে তথ্য চান এবং সরকার যদি সেই তথ্য পরিবেশন না করে সেটা দুর্ভাগ্যজনক। এবং ফলে যেটা সায়ন্তন বললেন, ফলে রাজ্যপাল তার প্যারালাল একটা ফিডব্যাক মেকানিজম থেকে যদি তথ্য পেয়ে সেই অনুযায়ী টুইটারে গিয়ে বলেন যে আসলে এটা হত্যার ঘটনা বা ইত্যাদি, তখন সেটাও একটা আগলি টার্ন নিতে পারে। কিন্তু একটা কথা আমি বলে দিই, ভারতবর্ষের সংবিধানে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডিবেটে B.R. আম্বেদকর থেকে আরম্ভ করে যারা ছিলেন তারা সবাই এটা স্পষ্ট, সরকার কিন্তু আইনসভার কাছে দায়বদ্ধ, রাজ্যপালের কাছে দায়বদ্ধ কিন্তু নয়। এটা ভুলে গেলে চলবে না। প্লিজ। ওই যাত্রা থিয়েটার নাটকে কো আর্টিস্টকে কিউ দেওয়ার একটা ব্যাপার থাকে। আমাদের মাননীয় রাজ্যপাল এখানে আসবার পর থেকে সায়ন্তনের মতো বিজেপির সমস্ত কো আর্টিস্টকে কিউ দেওয়ার কাজটা সাকসেসফুলি করেছেন, এ প্রশ্নে কোনো সংশয়ই নেই। এবং আমি শুরুতেও বলেছি যে এইটাই হচ্ছে বিজেপির সর্বভারতীয় ক্ষেত্রে স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটাই ত্রিপুরায় প্রয়োগ হয়েছে, এই স্ট্র্যাটেজিটাই অন্য যেখানে বিজেপি শাসিত সরকার নেই সেখানে প্রয়োগ হয়েছে। আগে তথাগতবাবু আমলে নয়, আগে। এখন প্রশ্ন হচ্ছে অনেকবার, বহুদিন ধরে আমার সময়কার কথা বলছেন, বহুবার হয়েছে, বহুবার আমার সময়কার কথা। আমি কোনো সেই সময়টার কথা কি না, আমি কোনো নির্দিষ্ট আপনাকে মিন করে বলছি না, কিন্তু বিশেষ করে আরে মহা মুশকিল তো, বিশেষ করে বলুন না। আপনি তো মাননীয় রাজ্যপাল ছিলেন, প্রাক্তন। আপনি আপনার প্রাক্তন বলেছি আমি বাংলা বুঝি তথাগত দা, প্রাক্তন বলেছি। আপনার স্ট্যাচার থেকে এইরকম বাধা দেওয়াটা মানায় কিনা এটাও আপনি বুঝবেন। কেন প্রশ্ন করবেন? প্রশ্ন করার জন্য তো অ্যাঙ্কর আছে। অ্যাঙ্কর আছে তো প্রশ্ন করার জন্য। আমি অ্যাঙ্করের প্রশ্নের উত্তর দেব, অ্যাঙ্করের প্রশ্নের উত্তর দিলে পর আপনার অ্যাঙ্করের প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনার প্রশ্নের উত্তর দেব। প্রশ্নটা না, আমি অ্যাঙ্করের প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনার প্রশ্নের উত্তর দেব। প্রশ্নটা আমার উপর ইমপিচ করতে পারে তার ব্যাপারে আমি নিশ্চয়ই প্রশ্ন করতে পারি। নিশ্চয়ই করবেন। তন্ময়বাবু, আপনি প্লিজ বলুন।
তন্ময় এখন বাবু, পর্যন্ত তো আমি আপনার নাম তন্ময় বলিনি, বাবু, অধৈর্য বলুন, হচ্ছেন please, কেন? please। মানে আপনার মনের গোপনে কোথাও আছে যে আপনি এটা করেছিলেন? তন্ময় বাবু আবার আপনি বলুন না, আবার- পরিষ্কার করে বলুন না আমি করেছি কি। না না প্লিজ বলুন। আমি শুরুতেই এটা বলেছি যে রাজ্যপাল একটি সাংবিধানিক পদ, সংবিধানের সীমারেখার মধ্যে থাকা উচিত, সরকারেরও থাকা উচিত। এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে নাইদার গভর্নমেন্ট নর গভর্নর কেউ সাংবিধানিক সীমারেখার মধ্যে যেভাবে থাকা উচিত সেভাবে থাকছেন না, বারবার অশোভনতাই প্রকাশ করছেন। যেমন একটি প্রশ্নের উত্তরে তথাগতদা জানিয়েছেন যে তথাগতদার রাজ্যপাল থেকে আবার রাজনীতিতে আসা গণতান্ত্রিক অধিকার, ব্যক্তিগত অধিকার। কথাটা 100% সত্য, কিন্তু গণতান্ত্রিক অধিকার এবং শোভন এই দুটো সমার্থক না। সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার পদ ছেড়ে চলে যাওয়ার পরে যখন আমাদের পার্টি সোমনাথ চট্টোপাধ্যায়কে পার্টি সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল, তিনি তখন বলেছিলেন যে লোকসভার স্পিকার হিসাবে কাজ করে আসবার পরে আমার আর সক্রিয় রাজনীতি করা উচিত না। তার বিচারে ওইটা শোভন মনে হয়েছিল, তথাগতদার বিচারে এইটা শোভন। কারো বিচারকে অশোভন করা সেটা ভুলে গেলেন। দাঁড়ান না, আমাকে বলতে দিন না, তিনটে উদাহরণ আমায় বলেছি, বলতে দিন না। ভুলে গেলেন। আরে তিনটে ঠিকই তো, উদাহরণ আপনি দিয়েছি। 4টে উদাহরণ দিয়েছেন, 3টে না, আপনি please, 4টে খুব উদাহরণ ভালো, দিয়েছেন। তাহলে চারটেটা বলুন না। আর 4টে উদাহরণ আপনি দিয়েছেন, সবকটা উদাহরণ সঠিক দিয়েছেন, কিন্তু একটি পুরনো উদাহরণ কখনো একটি মানুষের বর্তমান রুচিবোধকে জাস্টিফাই করতে পারে না। এই ঘটনা আগে ঘটেছিল তাই আবার ঘটতে পারে, আগে ঘটেছিল বলেই এটা জাস্টিফাইড, এটা কখনোই ঠিক আমাদের নয়। সময় শেষ হয়েছে। এবং এটা কখনো Precedent, নজির। সৌজন্যেরও প্রতীক না। আমি তন্ময়দা যেটা বললেন, আমাদের সময় একদম শেষ। এক মিনিট, তন্ময়দা এটা বললেন, সোমনাথ বাবুর কথা আনলেন তো। আচ্ছা, স্পিকারকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছিল। যখন লোকসভা স্পিকার কেউ থাকেন তখন তার পার্টি, আমরা এই বিষয়ে আমরা আজকে সোমনাথ চট্টোপাধ্যায় এবং সিপিআইএম এর সম্পর্কে উনি বলছেন তথাগত বাবু, আমাদের সময় এটা শেষ কি হয়েছে। শোভনীয়তা ছিল? আবার আপনি আমরা পার্টিতে রাজ্যপাল ফেরত ছিলেন। আনতে চেয়েছিলাম। প্লিজ প্লিজ আপনি রাজ্যপাল ছিলেন। বহিষ্কারটাও সত্য, ফেরত আনার প্রয়াসটাও Please, সত্য, হ্যাঁ, ঠিক আছে, দুটোই সত্য। তন্ময়বাবু প্লিজ। রাজ্যপাল পদের মর্যাদা, গরিমা ইত্যাদি প্রশ্নে আমরা সাধারণ মানুষ যেভাবে দেখি, আপনি তার থেকে আরও একটু বেশিভাবে দেখেন, কারণ এই পদটা আপনি অলঙ্কৃত করে এসেছেন একসময়। কোথাও কি মনে হচ্ছে এখানে, যেটা তন্ময়বাবু বললেন, রাজ্যপাল অথবা রাজ্য সরকার এরা কোথাও নিজেদের অধিকারের সীমারেখাটাকে আরেকটু বোধ হয় গণ্ডিটাকে আরেকটু সক্রিয়ভাবে আরেকটু স্ট্রং করতে পারলে এই ধরনের সংঘাত এড়ানো যেতে পারতো? না, স্ট্রং করতে পারলে মানে কি? তাহলে সংবিধানে লেখা উচিত ছিল রাজ্যপাল যা যা করেছেন। আমাকে অনেক সময় এই অভিযোগ করা হয়েছে আমার বিরুদ্ধে যে আপনি এটা করতে পারেন না, আপনি সাংবিধানিক প্রধান। তো আমি তাদের খুব সবিনয়ে বলেছি, ভাই দেখিয়ে দাও সংবিধানে কোথায় লেখা আছে, অথবা এটা দেখিয়ে দাও যে কোনো কোর্টের জাজমেন্টে আছে কিনা। কেউ দেখাতে পারেনি। তখন তারা বলে যে স্পিরিট অফ দ্য কনস্টিটিউশনে লেখা আছে। স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন তো যে কোনো ক খ গ বলতে পারেন না। স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন শুধু সুপ্রিম কোর্টই বলতে পারে। অতএব যদি সংবিধানে লেখা না থাকে তাহলে রাজ্যপাল একটা কাজ করতে পারেন তার নিজের বিচার বুদ্ধি মতো, এবং বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সংবিধানের লেখা সংবিধানে বারণ আছে এমন কোনো কাজ করেন। বাবু খুব সংক্ষেপে, একদম সংক্ষেপে, আমাদের শেষ। উনি বলছেন যে এই রাজ্যপাল, মানে যিনি আছেন এখন, তিনি পশ্চিমবঙ্গের সংবিধানের বারণ আছে এমন কোনো কাজ করেননি, কিন্তু সংবিধানে লেখা আছে এমন কোনো কাজও করছেন না। সবটাই করছেন এমনভাবে যাতে সংবিধান নামটা কাজে লাগবে। ওটা হচ্ছে সামনে একটা জোকার এই সংবিধানটা। এই যে আলোচনা, তারপরে কাজ যেটা করে যাচ্ছেন সম্পূর্ণভাবে অসাংবিধানিক, সম্পূর্ণভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। যেটা এই যেটা হয়তো আলোচনা সায়ন্তন সভার বলবেন। যে মোটের উপর মুডটা, রাজ্য সেখান সরকার থেকে- অসাংবিধানিক কাজ করছে, এটাও এই নির্বাচনে মানতে এই হবে। আলোচনা সভার এটাই হচ্ছে মুড, সেটাই এই মুহূর্তে রাজ্যের মুডও একটা বড় অংশে। কেউ বলছেন রাজ্য সরকার অসাংবিধানিক আচরণ করছেন, কেউ বলছে রাজ্যপাল অসাংবিধানিক আচরণ করছেন। মাঝখান থেকে যেটা হচ্ছে দুর্ভাগ্যজনক, রাজ্য সরকার বনাম রাজ্যপাল, এই দুয়ের সংঘাতটাকে আমরা তীব্র এবং আরও তীব্র হতে দেখছি প্রতিদিন, যেটাকে হয়তো এড়ানো যেতে পারতো। যদি এড়াতে পারতাম হয়তো সেটা ভালো হতো, কিন্তু ইতিহাস তো আর যেটা ভালো হওয়া উচিত ছিল তার উপর দাঁড়িয়ে লেখা হয় না। ইতিহাস তো নিজের নিয়মে লেখা হতে থাকে, আর তার সাক্ষী থেকে আমরা সবাই আর নিজেদের রায় স্থির করি তার উপর দাঁড়িয়েই ভবিষ্যতের ইতিহাস লেখার জন্য। সেই ইতিহাস লিখবো আমরা। আপনারা আপাতত শেষ করছি, এরপরেই দেখুন পেজ 1। সঙ্গে থাকুন 24 ঘন্টা।